প্রথমে আপনার একটু একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাচ্ছি। আপনার স্কুল, কলেজ, বেড়ে ওঠা, পারিবারিক অবস্থান। আমার জন্ম হচ্ছে ঢাকাতেই। আমি ঢাকার মিরপুরের বাসিন্দা। আমার স্কুল ছিল মণিপুর স্কুল এবং কলেজ হলিক্রস থেকে পড়াশোনা করেছি। দুইটাতেই ব্যবসায় শিক্ষা অনুষদ ছিল। তারপর ইউনিভার্সিটিতে উঠে আর্টসে সুইচ করলাম। এখন ফিলোসফিতে পড়ছি। আচ্ছা, আপনি হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের। তো কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে দর্শন বিভাগের যাত্রাটা যদি একটু বলতেন। কমার্স ব্যাকগ্রাউন্ডে প্রথমে ছিল যে এফবিএসে পড়বো, কিন্তু যখন ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়া শুরু করলাম তখন মনে হচ্ছে যে না, নতুন কিছু ট্রাই করি। আমি সব জায়গাতেই সায়েন্স কমার্স ফ্যাকাল্টিরও ফর্ম তুলেছি, আবার হচ্ছে আর্টস ফ্যাকাল্টির জন্য ফর্ম তুলেছি এবং পরীক্ষা দিচ্ছিলাম। চান্স পেয়েছিও এফবিএসের একটা ইউনিভার্সিটিতে, কিন্তু পরে মনে হলো যে না, সুইচ করি। তো সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগরে দর্শনে আসা। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আচ্ছা আচ্ছা, তো আপু আপনি হচ্ছে জাকসুর নির্বাচিত প্রতিনিধি। তো সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার কোন প্রেরণা বা কোন কারণে আপনার কাছে মনে হচ্ছে আমি যদি জাকসুতে জিততে পারতাম, বা কোন প্রেরণা আপনাকে জাকসু পর্যন্ত নিয়ে এসেছে? আমি বিশ্ববিদ্যালয়ে 3.5 বছর সাংবাদিকতা করেছি শিক্ষার্থীদের জন্য। কাগজে কলমে তখন শুধু কাজ ছিল। পরে মনে হলো যে এখন যেহেতু জাকসু আসছে, তো সরাসরি শিক্ষার্থীদের সাথে কাজ করতে পারবো, শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবো। সেই মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা থেকেই জাকসুতে আসা। তো মূলত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্যই আপনার জাকসুতে আসা। জি। আচ্ছা, তো শিক্ষার্থীদের কল্যাণে তো কাজ করতে গেলে আপনি স্বতন্ত্র কিংবা অন্য প্যানেল থেকেও নির্বাচন করে আসতে পারতেন। তো সেই জায়গা থেকে শিবির প্যানেলকে কেন বেছে নিলেন? সাধারণত হলে যেটা হতো যে আমার জন্য সব জায়গায় পৌঁছানো কষ্ট হয়ে যেত। প্যানেলে হলে সুবিধা হয় যে আমার যেমন ছেলেদের হলে তারা প্রচার করে দিয়েছে, আমি মেয়েদের হলে ক্লাসরুমে রাস্তাঘাটে করতে পেরেছি। তো একটা অ্যাডভান্টেজ থাকে কোনো প্যানেলে আসলে। এবং আমার সাথে একাধিক প্যানেল যোগাযোগ করেছে, 4টা থেকে 5টা প্ল্যাটফর্ম আমার সাথে যোগাযোগ করে। তো সবার সাথেই আমি বসি, কথা বলে শিবিরের সাথেও কথা বলেছি, অন্যান্যদের সাথেও কথা বলেছি। তো কথা বলার পরে আমার কাছে শিবিরকে একটু আলাদা মনে হলো। শিবিরে যারা আছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিল। তো সেই জায়গা থেকে অনেককে চিনতাম খুব কাছে থেকে। তো একটা ভরসা ছিল। আবার তাদেরকে আমার কাছে ওয়েল ম্যানেজড মনে হয়েছে। যেমন অন্যান্য প্যানেলগুলোতে পদ নিয়ে, যেমন পদ একটা, কিন্তু মানুষ সে পদ চাচ্ছে 3 থেকে 4 জন। আচ্ছা, সেটা নিয়ে তাদের ভিতরে হচ্ছে একটু ঝামেলা দেখা যাচ্ছিল, একটা অন্তকোন্দল ছিল। কিন্তু শিবির প্যানেলে সেটা আমরা দেখিনি, পুরো ওয়েল অর্গানাইজ ছিল। এবং অন্তত আমি এতটুকু বিশ্বাস ছিলাম যে শিবির আর যাই হোক অর্থ কেলেঙ্কারি করবে না এবং নারীজনিত কোনো সমস্যা হবে না এখানে। সে জায়গা থেকে শিবিরকে বেছে নেওয়া। আচ্ছা, তো আপু আপনি হচ্ছে এজিএস পদে কি আপনি নিজের থেকে তাদেরকে হচ্ছে অ্যাপ্রোচ করেছেন, নাকি তারা আপনাকে করেছিল? আমি বলেছিলাম যে আমি এজিএস পদে নির্বাচন করতে চাই। তারাও বললো যে তারাও আমাকে এজিএস পদেই ভাবছিল, মানে আচ্ছা, দুজনের আচ্ছা। চাওয়াই মিলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপর আপনার জাকসু প্রচারণাকালীন অভিজ্ঞতা শুনতে চাচ্ছি। জাকসু প্রচারকালীন অভিজ্ঞতা ছিল এক জায়গায় ভালো লাগা আবার এবং কষ্ট লাগা দুইটাই। ভালো লাগা ছিল যে মানে মানুষের এত কাছাকাছি আসা যাবে। সাংবাদিকতা করেছি, কিন্তু তখন শুধু যারা ক্লাবের সাথে জড়িত ছিল বা এই পরিচিত মানুষদের সাথেই চলাফেরা ছিল। কিন্তু যখন নির্বাচনে নামলাম তখন প্রত্যেকটা হলের প্রত্যেকটা রুমে যাওয়া হয়েছে। এমন অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে কখন আগে দেখাই হয়নি। এই জায়গাগুলো ভালো ছিল। সকাল থেকে শুরু হতো। প্রথমে সকালে আমরা মেয়েদের হলের নিচে দাঁড়াতাম, মেয়েরা হল থেকে বের হতো ক্লাসে যাওয়ার জন্য। ওই সময় একবার পরিচয় হতো। তারপরে হচ্ছে আবার ক্লাসরুমে যেতাম, সেখানে হতো তাদের সাথে কথাবার্তা, তাদের চাওয়া শুনতাম, আমাদের জায়গা থেকে আমরা কথা বলতাম। এরপরে আমরা আবার সন্ধ্যা থেকে মেয়েদের হলগুলোতে যেতাম। তো এখানে সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এখন অনেকের সাথে সম্পর্ক তৈরি হয়েছে যাদেরকে আগে চিনতাম না কখনো, কিন্তু নির্বাচনের পরেও কথা হয়।
আর খারাপ অভিজ্ঞতা যদি বলি, যে আমি যখন প্যানেল ঘোষণার আগে থেকে মানুষ একটা গুঞ্জন তৈরি হয় যে আমি যেহেতু ক্যাম্পাসে একটা কিছুটা পরিচিত মুখ ছিলাম, তো গুঞ্জন তৈরি হয় যে সে শিবির প্যানেল আসছে। সেটাও মনে হয় প্যানেল ঘোষণার 1 সপ্তাহ আগে বের হয়ে গিয়েছে কোনো একভাবে। তো তখন থেকে কিছু মানুষ যারা আমাকে তাদের প্যানেলে ডেকেছিল পায়নি, সেই প্যানেলের মানুষ, এমনকি যারা ভিন্ন মতদর্শের মানুষ, তারা সবাই মিলে কিছুটা আমাকে অসম্মান করার চেষ্টা করে, পেজ দিয়ে আইডি দিয়ে ট্যাগিং করার চেষ্টা করে। ওই জায়গাটা একটু তখন তো প্রথম খারাপ লাগতো, কিন্তু মানে আমার প্যানেলের মানুষজন, আমার কাছের মানুষজন, পরিবারের মানুষজন প্রচণ্ড সাপোর্ট দিয়েছিল ওভারকাম করতে। আচ্ছা, তো প্রচারণাকে আপনি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা? প্রচারকালে বাধার সম্মুখীন যদি বলি, যে আমাকে তখন শিবির বা ছাত্রী সংস্থার ট্যাগিং দেওয়া হতো, দিয়ে এমনও হতো যে আমার বিভাগে এমনও অনেক মানুষ আছে যারা বলেছিল যে মেঘলাপুকে ভোট দিতে না। তো তারা যখন জিজ্ঞাসা করতো কেন না, তো বলতো যে সে আপু হয়তো আলাদা, কিন্তু সে নির্বাচন করতেছে শিবির প্যানেলে, তো শিবির হচ্ছে ক্যাম্পাসে আসলে সবাইকে বোরকা পরাবে, হিজাব পরাবে, ক্যাম্পাসে কোনো গান বাজনা হতে দিবে না, তাই আপুকে ভোট দেওয়া যাবে না, এই ধরনের চর্চাও হয়েছে। তো মানে অসম্মান তো করেছে, বিভিন্নভাবে প্রোপাগান্ডাও চালিয়েছিল। তো এই জায়গাটা একটু বাধার সম্মুখীন ছিল। আচ্ছা, এছাড়া তো বাকি সব দিক থেকে আপনার প্রচারণাকালীন তেমন কোনো মানে সরাসরি বাধার সম্মুখীন হতে হয়নি? না, সরাসরি বাধার সম্মুখীন কখনো হয়নি আমরা। আচ্ছা, তো আমরা 5ই আগস্টের পূর্বে আমরা মানে বলা হতো যে শিবির মানে হচ্ছে রক কাটা, শিবির হচ্ছে রক কাটে, শিবির হচ্ছে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, এবং আবার কিন্তু হচ্ছে অপোজিটটা আমরা হচ্ছে 5ই আগস্টের পরবর্তী সময় হচ্ছে দেখি শিবির মানে একটা ভালো ছেলে, শিবির মানে মেধাবী। তো আপনি যেহেতু হচ্ছে শিবির প্যানেল থেকে হচ্ছে নির্বাচন করেছেন, আবার হচ্ছে শিবিরে কিছু মানুষদেরকে আপনি কাছাকাছি দেখেছেন, তো আপনার কাছে মনে হয় কি এটার বাস্তবতা আসলে কি, শিবির কেমন? আমার কাছে মনে হয় যে আমরা যারা একদম ঢাকায় বড় হওয়া, আমরা শিবিরের কার্যক্রম সেভাবে সামনে দেখিনি। এবং আমার মনে হয় যে ফ্যাসিস্ট যে সরকার ছিল শেখ হাসিনা, তিনি ইচ্ছা করে কিছু প্রোপাগান্ডা তৈরি করতো তাদেরকে হচ্ছে ওই যে মাইনাস করার জন্য। তো দেখা গিয়েছে যে প্রথম আলোতে একটা রিপোর্ট ছিল যে শিবির রক কাটে, 2013 সালের একটা রিপোর্ট, কিন্তু সেই রিপোর্টেও মানে কোন নেতার নাম কি এগুলো কখনো ছিল না। এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা প্রোপাগান্ডা, যেটা সেই সময় সরকার করে রেখে গিয়েছিল। এবং যখন শিবিরের সামনে প্রকাশে আসে 3 জন একটা তারা স্মারকলিপি দিয়ে আসে, সেখানে একজন ছিল আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, আমার এমএডির সিনিয়র ভাই, ফার্স্ট ইয়ারে ফার্স্ট ছিল রেজাল্টে। এবং সাথে যে 2 জন আসলো সামনে সভাপতি এবং সেক্রেটারি হিসেবে, তাদেরকেও আমি চিনতাম, কারণ তারা বিএনসিসি এবং স্কাউটের সাথে জড়িত ছিল। তো পরবর্তীতে যারা আসতেছে আমি সবাইকেই চিনি এবং দেখি যে সবার রেজাল্ট ভালো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের ক্যাম্পাসে অন্তত এমন মানে শিবিরে আমি কাউকে দেখি নাই যার মানে নারীজনিত কোনো ঘটনা আছে, কিংবা চাঁদাবাজি করেছে, আর্থিক জনিত কোনো ঘটনা আছে, এই জিনিসগুলো নাই। তাদের রেজাল্ট ভালো। আমি যখন তারা প্রকাশে আসলো তখন তাদের কার্যক্রম সামনাসামনি দেখার সুযোগ হয়। সেখানে তাদের একটা ব্যক্তিগত রিপোর্ট দেখেছিলাম। তো রিপোর্টে অনেক সুন্দর সুন্দর জিনিস, যে সে নামাজ পড়ে কিনা, তারপর হচ্ছে হাদিস পড়ে কিনা, তাফসির পড়ে কিনা, পড়াশোনা করতেছে কিনা, সংবাদপত্র পড়তেছে কিনা। তো সেখানে হয় কি যে মানে কয় ঘন্টা পড়তেছে সেটাও লিখতে হচ্ছে। তার মানে সে সেই পড়াশোনা করতে বাধ্য, সে যত যাই করুক দিন শেষে সে পড়াশোনা করতেছে। একটা মানুষ যখন প্রতিদিন সংবাদপত্র পড়ে, তার মানে সে দেশের রাজনীতি সম্পর্কে জানতেছে। তো সেভাবেই তারা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড হয়ে উঠতেছে। তো আমার কাছে মনে হয় যে আমি অন্তত শিবির সামনে আসার পরে এখন পর্যন্ত কাউকে রক কাটতে দেখিনি বা এরকমের নিউজ দেখিনি, বা আগে যাও আসছে সেগুলো কিন্তু কখনো মীমাংসা হয়নি বা প্রমাণ হয়নি। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে একটা মিথ্যা ন্যারেটিভ ছিল।